20,000 থেকে 25,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় এমন কয়েকটি ডিভাইস, যেগুলো পারফরম্যান্স, ক্যামেরা, গেমিং এবং ব্যাটারির দিক থেকে সেরা। এমন কয়েকটি ডিভাইস নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে স্মার্টফোনের দাম আমরা জানি অনেক বেড়ে গিয়েছে র্যাম এবং স্টোরেজ প্রাইসের কারণে। আগে যে সব ডিভাইস আমরা 17,000 থেকে 21,000 টাকায় পেয়ে যেতাম, সেসব ডিভাইসগুলো কিনতে আমাদের এখন 25,000 থেকে 30,000 টাকা খরচ করতে হচ্ছে। তো তারপরেও এই ঊর্ধ্বগতির মার্কেটেও আমরা এখন ডিভাইসগুলো খোঁজার চেষ্টা করব কোনগুলো আমাদের জন্য ভ্যালু ফর মানি হতে পারে। তো এই বাজেটে আমাদের ফোন কেনার জন্য যেগুলো লক্ষ্য রাখা উচিত, যে অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্টজ কিংবা তার বেশি রিফ্রেশ রেট থাকা উচিত, 5G পারফরমেন্স থাকবে, অর্থাৎ 5G চিপ থাকবে একটা, ক্যামেরা মোটামুটি স্টেবল হবে, মোটামুটি স্টেবল সেটআপের একটা ক্যামেরা থাকবে, এবং 5,000 এমএএইচের উপরে ব্যাটারি থাকতে হবে, যাতে আমাদের সারাদিনে একটা ব্যাকআপ দিতে পারে। ফাস্ট চার্জিং ক্যাপাসিটি থাকতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একটা লং টার্মে সফটওয়্যার স্টেবল আপডেট থাকতে হবে, যাতে আমরা ডিভাইসটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি। সেটার জন্য প্রথমেই আমরা যে ডিভাইসটিকে সিলেক্ট করেছি সেটা হলো রিয়েলমি P4X 5G। এটা 25,999 টাকার একটা ডিভাইস, বেস ভেরিয়েন্ট, শুরু হয় এই দামের আশেপাশেই। এখানে আছে 6.72 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেটা 144 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং 1000 নিটসের ব্রাইটনেস, যেটা হচ্ছে HBM, অর্থাৎ হাই ব্রাইটনেস মোডে। আমরা এখন ব্র্যান্ডের থেকে অনেকগুলো গেমিকি ফিচার দেখি, যেরকম 3500 নিটস পিক ব্রাইটনেস, 4500 নিটস পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেস আসলে কোনো কাজ করে না, কাজ করে হচ্ছে HBM বা হাই ব্রাইটনেস মোডে কতটুকু যাচ্ছে। কারণ পিক ব্রাইটনেস মোডে দেখা যাচ্ছে ডিসপ্লের কোনো একটা অংশের সামান্য একটা পিক্সেল কিছু সময়ের জন্য ওই পরিমাণ নিটসে জ্বলতে পারে। এখন সেটা দিয়ে তো আমার দরকার, আমার কোনো কাজে আসবে না। সেটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে হাই ব্রাইটনেস মোড। তো এখানে 1000 নিটস হাই ব্রাইটনেস মোড আছে। চিপসেট হিসেবে আছে ডায়মেনসিটি 7400 আলট্রা, যেটা একটা 4 ন্যানোমিটারের চিপ। তো চিপটা যথেষ্ট পাওয়ারফুল। র্যাম হিসেবে আছে 6 জিবি এবং 8 জিবি ভ্যারিয়েন্ট, এবং স্টোরেজ হিসেবে আছে 128 জিবি ও 256 জিবি ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে UFS 3.1। রিয়ার ক্যামেরা হিসেবে আমরা দেখতে পাচ্ছি, মানে পিকচারে দেখতে পাচ্ছি যে তিনটা, দেখলে মনে হয় যে তিনটা ক্যামেরা হয়তো আছে, অথচ এখানে কাছের সেন্সর মাত্র একটাই, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেটা f1.8 অ্যাপারচারের, যেটা ভিডিও ধারণ করতে পারে সর্বোচ্চ 4K 30 এফপিএসে, এবং 1080pতে 30, 60 এবং 120 এফপিএসে। সাথে আরেকটা আছে যেটা হচ্ছে কোনো কাজের লেন্স না, যেটাকে বলা হয় অক্সিলারি লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের f2.0 একটি সেন্সর, যেটা সর্বোচ্চ 1080pতে 30 এফপিএসে ভিডিও ধারণ করতে পারে। কিন্তু এখানে আবার ব্যাটারি হিসেবে আছে ম্যাসিভ একটা ব্যাটারি, যেটা হচ্ছে 7000 mAh, এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে। তো ডিভাইসটিকে যদি আমরা সাম আপ করি, তাহলে দেখতে পাবো যে এখানে সুবিধা হিসেবে আছে 7000 mAh খুবই বড় একটি ব্যাটারি, আলট্রা স্মুথ একটা ডিসপ্লে 144 হার্জের, এবং গেমিং ব্যাকআপটাও ভালো, যেহেতু এর প্রসেসরটাও ভালো, এবং হচ্ছে স্টোরেজ ভ্যারিয়েন্টটাও ভালো। এবং যদি দুর্বল দিক হিসেবে বলি, তাহলে এখানে অ্যামোলেডের পরিবর্তে একটি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটা একটা দুর্বল দিক বলা যায়। সাথে সেলফি ক্যামেরাটা একটু দুর্বল। যারা গেমস খেলে কিংবা হেভি ব্যাটারি ইউজার, তাদের জন্য এই ডিভাইসটা এই বাজেটে খুবই ভালো একটি চয়েস হবে। এরপরের ডিভাইসটি আমরা যদি দেখি, সেটা হবে রেডমি নোট 15 প্রো, যেটার বেস ভেরিয়েন্ট শুরু হয় 27,499 টাকায়। বলে রাখি, এটা একটি চাইনিজ রমের ডিভাইস, যার ডিসপ্লে হচ্ছে 6.83 ইঞ্চি অ্যামোলেড, 120 হার্টজ। এখানে যে কথাটা বললাম যে গিমিকি ফিচারটা, 3200 নিটস পিক, কিন্তু HBM এর কথা কিন্তু বলা নাই। চিপসেট হিসেবে আছে ডায়মেনসিটি 7400 আলট্রা, আগেরটার মতোই 4 ন্যানোমিটার, এবং র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে আছে 8 জিবি এবং 12 জিবি অপশন। স্টোরেজ অপশন হিসেবে আছে 256 জিবি এবং 512 জিবি। এটার আবার ইউএফএস টাইপ হচ্ছে 2.2, যেটা আগেরটা থেকে কিছুটা স্লো। রিয়ার ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের মেইন, যেটার অ্যাপারচার ভ্যালু হচ্ছে f1.8। ভালো বিষয় হচ্ছে এখানে আবার ওআইএস আছে, অর্থাৎ ইনবিল্ট স্টেবিলাইজেশন। 4K 24 এফপিএস এবং 30 এফপিএস আপনার সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, এবং 1080pতে 30, 60 এবং 120 এফপিএসে ভিডিও করা সম্ভব। সাথে আরেকটি আছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যেটা 120 ডিগ্রিতে আলট্রাওয়াইড ছবি ক্যাপচার করতে পারে।
সেলফি ক্যামেরা হিসেবে আছে 20 মেগাপিক্সেলের ওয়াইড, যেটা 1080p-তে 30 এবং 60 fps ভিডিও শ্যুট করতে পারে। ব্যাটারি হিসেবে আছে আগেরটার মতো, এখানে 7000 mAh, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যদি ডিভাইসটিকে সাম আপ করি তাহলে আমরা এখানে ভালো দিকগুলো হিসেবে দেখতে পাই যে 7000 mAh ব্যাটারি, 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং স্টোরেজ এবং র্যাম অপশনটা ভালো। তবে এখানে দুর্বল দিক হিসেবে থাকবে চায়না রম। আমরা জানি যে শাওমির চায়না রমে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ইস্যু আছে, এছাড়াও গুগল ম্যাপসের লোকেশনটা একটু উল্টাপাল্টা দেখায়। এটা যদি আপনারা মেনে নিতে পারেন তবে এটা একটা অলরাউন্ডার ইউজেস ফোন। যারা সব দিকে একটা ব্যালেন্সড ফোন খুঁজতেছেন তাহলে তাদের জন্য এটা বেস্ট হবে। যদি চাইনিজ রমটা আপনাকে বদার করে তাহলে এরপরের ডিভাইসটা আপনার জন্য এই সেম বাজেটেই 7499 টাকায়, এটা হচ্ছে iQOO Z11X 5G। ডিসপ্লে হিসেবে আছে 6.76 ইঞ্চের IPS LCD, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং 1200 নিটসের HBM হাই ব্রাইটনেস মোডে 1200 নিটস। চিপসেট হিসেবে আছে Dimensity 7400 টার্বো 4 ন্যানোমিটারের চিপ, যেটা আগের দুইটা ডিভাইস থেকেই অনেক ভালো। র্যাম এবং স্টোরেজ অপশন হিসেবে আছে 6GB এবং 8GB ভ্যারিয়েন্ট, সাথে স্টোরেজ আছে 128GB এবং 256GB ভ্যারিয়েন্ট, যেটা UFS 3.1। রিয়ার ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা অ্যাপারচার ভ্যালু f1.8, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবে 4K 30 fps এবং 1080p 30 fps। এখানে কোনো 60 fps ভ্যারিয়েন্ট আপনারা পাচ্ছেন না। সাথে একটি আছে অক্সিলারি লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের f2.5, যেটা দিয়ে সর্বোচ্চ ভিডিও ধারণ করা যাবে 4K 30 fps। ব্যাটারি হিসেবে আছে আগের দুইটা থেকেই বড় 7200 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের, যেখানে চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটাকে সাম আপ করলে আমরা এখানে দেখি ভালো দিকগুলো হিসেবে আছে এই সেগমেন্টের সবথেকে বড় ব্যাটারি 7200 mAh এর, পারফরমেন্সটা খুবই ভালো যেহেতু Dimensity 7400 টার্বো চিপ আছে, এবং সেলফি ক্যামেরাটাও ভালো 32 মেগাপিক্সেলের। এখানে যদি দুর্বল দিক হিসেবে বলা যায় তাহলে একটা IPS ডিসপ্লে অ্যামোলেড হলে জিনিসটা ভালো হতো। বেস্ট হবে যারা গেমিং ডিভাইস খুঁজতেছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে। পরের ডিভাইসটা হিসেবে আছে Motorola S60 Fusion, যেটার বাজেট 29,999 টাকা, বেস ভেরিয়েন্ট এর আশেপাশে। ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চের POLED ডিসপ্লে, যেটা 120 হার্জ সাপোর্ট করে। তবে ডিসপ্লেটা এখানে কার্ভ, অনেকেরই কার্ভ ডিসপ্লে পছন্দ, তারা এই ডিভাইসটিকে চেক করতে পারেন। এখানে বিগত সবগুলো ডিভাইস থেকেই ব্রাইটনেস সব থেকে বেশি 1500 নিটসের HBM হাই ব্রাইটনেস মোডেই 1500 নিটস। চিপসেট হিসেবে আছে Dimensity 7400 আলট্রা কিংবা টার্বো না, এটা হচ্ছে বেস 7400, যেটা একটা ডিসেন্ট পারফরমেন্স আপনাকে দিবে। আলট্রা বা টার্বোর মতো এত বেশি পারফরমেন্স দিবে না, তবে একদম কমও দিবে না, ডিসেন্ট একটা পারফরমেন্স আপনাকে দিবে। র্যাম এবং স্টোরেজ অপশন হিসেবে আছে 8128, 8256, 12256 এবং 12512GB, যেটা হচ্ছে UFS 2.2। রিয়ার ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটার অ্যাপারচার ভ্যালু f1.9। ভালো বিষয় এখানে ওয়াইস পাচ্ছেন, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবে 4K 30 fps, 1080p-তে 30 fps, 60 fps, 120 fps এবং 240 fps। এছাড়া একটি 13 মেগাপিক্সেলের f2.2 এর আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, অর্থাৎ বলা যায় এই বাজেটে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা কমপ্লিট সেটআপ। সেলফি ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের f2.2, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারে 4K 30 fps। ব্যাটারি হিসেবে এখানে অন্যান্য ডিভাইসগুলোর তুলনায় একটু কম 5500 mAh, কিন্তু চার্জিংটা আবার এখানে সবগুলো থেকে বেশি, অর্থাৎ 68 ওয়াটের ফাস্ট চার্জার এটা সাপোর্ট করে। ডিভাইসটাকে যদি সাম আপ করি তাহলে দেখা যায় যে ভালো দিকগুলো হিসেবে আছে কার্ভ ডিসপ্লে, একটা POLED ডিসপ্লে, অনেকে স্টাইলিশ হিসেবে এটা পছন্দ করে। এটার বিল্ড কোয়ালিটি দারুণ, কারণ IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে, সাথে 68 ওয়াটের একটা চার্জিং স্পিড, যেটা হচ্ছে প্রোস হিসেবে বলা যায়। দুর্বল দিক হিসেবে বলা যায় যে এখানে গেমিং পারফরমেন্সটা এভারেজ পাবেন, অর্থাৎ আপনার যে Z11X কিংবা হচ্ছে Realme P4X 5G এগুলোর মতো ওইরকম ভালো পারফরমেন্স পাবেন না, ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন, এভারেজ। এটা বেস্ট হবে যারা ওভারঅল একটা ভালো ডিভাইস চায়, ক্যামেরা তারপর হচ্ছে পারফরমেন্স সব মিলে একটা ভালো ডিভাইস চাই এবং প্রিমিয়াম একটা ফিল দরকার, তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে। এতক্ষণ আমরা কথা বললাম আনঅফিসিয়াল ডিভাইস নিয়ে। এরপর যদি
কারোর এই বাজেটে অফিসিয়াল ডিভাইসের দরকার হয়, তাহলে তার জন্য প্রথম অপশনটা হচ্ছে 24,999 টাকায় ইনফিনিক্স হট 60 Pro+, যেটা ডিসপ্লে হিসেবে আছে 6.78 ইঞ্চের অ্যামোলেড 144 Hz 1600 নিটসের HBM। এটা কিন্তু আনঅফিসিয়াল ডিভাইসের থেকেও অনেক বেশি, 1600 নিটসের HBM। চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G200। এই বাজেটে আসলে এর থেকে বেশি ভালো চিপসেট কোনো ব্র্যান্ডই আপনাকে দিবে না অফিসিয়াল ডিভাইসে, যেটা একটা 6 nm চিপ। র্যাম ভেরিয়েন্ট হিসেবে আছে 6 GB এবং 8 GB, সাথে স্টোরেজ হিসেবে আছে 128 GB এবং 256 GB, যেটা হচ্ছে UFS 2.2। রিয়ার ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের f1.8 এর একটি সেন্সর, যেটি সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারে, এবং সাথে আছে একটি অক্সিলারি লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে আছে 13 মেগাপিক্সেলের f2.0 একটি সেন্সর, যেটাও সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও ধারণ করতে পারে, এবং ব্যাটারি হিসেবে আছে 5160 mAh একটি ব্যাটারি, সাথে চার্জিং অপশন হিসেবে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটিকে যদি আমরা সাম আপ করি, তাহলে এখানে ভালো দিক হিসেবে পাওয়া যাবে একটা 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে যেহেতু আছে সুপার ফাস্ট, এবং JBL এর স্টেরিও সাউন্ড আছে, এবং স্টাইলিশ একটা ডিজাইন আছে। এবং এটার যদি দুর্বল দিক হিসেবে বলি, তাহলে কোনো 5G সাপোর্ট এখানে নাই, এখানে শুধুমাত্র 4G পর্যন্ত আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। এটা কাজের জন্য বেস্ট হবে যারা এই বাজেটে একটা অফিসিয়াল ডিভাইস চান, যেটা গেমিংয়ের জন্য ভালো হবে। অফিসিয়াল ডিভাইস এবং গেমিংয়ের জন্য ভালো, তাদের জন্য এটা বেস্ট হবে। পরের অপশন হিসেবে আছে স্যামসাং গ্যালাক্সি A17 5G। এটাও একটা অফিসিয়াল ডিভাইস, যেটার প্রাইস হচ্ছে 27,999 টাকা, যেখানে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90 হার্টজের। ব্রাইটনেস হিসেবে এখানে আছে 800 নিটস, যেটা হচ্ছে HBM মোডে। চিপসেট আছে Exynos 1330, যেটা 5 nm একটা চিপ। বাজেট হিসাব করতে গেলে এখানে ইনফিনিক্সের থেকে এটার চিপসেটটা সামান্য আপগ্রেডেড। র্যাম অপশন হিসেবে আছে 4 GB, 6 GB এবং 8 GB। স্টোরেজ অপশন হিসেবে আছে 128 GB এবং 256 GB। রিয়ার ক্যামেরা একমাত্র ডিভাইস যেটা ট্রিপল ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল মেইন, যেটা f1.8, যেখানে আবার OIS আছে, যেটা ভিডিও ধারণ করতে পারে সর্বোচ্চ 1080p 30 fps এ। সাথে আছে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, যেটার অ্যাপারচার হচ্ছে f2.2, এবং সাথে আছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে আছে 13 মেগাপিক্সেলের f2.0 ওয়াইড সেন্সর একটা, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারে 1080p 30 fps এ। ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং চার্জিং হিসেবে এটা একটু লো, 25 ওয়াটের একটা চার্জার, কিন্তু আবার এটা বক্সে থাকবে না, আপনাকে বাইরে আলাদা করে কিনে নিতে হবে। তো এই ডিভাইসটা যদি আমরা সাম আপ করি, তাহলে ভালো দিক হিসেবে পাওয়া যায় এখানে সফটওয়্যার সাপোর্ট, রিলায়েবল স্যামসাংয়ের সফটওয়্যার সাপোর্ট। আমরা জানি যে অ্যান্ড্রয়েডের ভিতরে এখন ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে স্যামসাংয়ের। এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, OIS ক্যামেরা সেটআপটা ভালো, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। আরেকটা কথা বলে রাখি, এখানে স্যামসাং কিন্তু 5 থেকে 6 বছরের সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। এখানে যদি আমরা দুর্বল দিক হিসেবে বলি, তাহলে 25 ওয়াটের চার্জিং স্পিড, এটা খুবই কম, এবং সাথে চার্জারটাও বক্সে নাই, এটা আরও বড় কনস। সাথে উইক গেমিং পারফরমেন্স। আমরা জানি এক্সিনোসের প্রসেসরগুলো গেমিংয়ের জন্য অতটা ভালো না। এটা কাদের জন্য ভালো হবে? যারা একটা ওভারঅল ডিভাইস চায়, ডে টু ডে লাইফে ইউজের জন্য, যারা একটা ওভারঅল মানে ব্যালেন্স ডিভাইস চায়, ক্যামেরাটা একটু ভালো হওয়া লাগবে, ডিসপ্লেটা ভালো হওয়া লাগবে, তাদের জন্য ডিভাইসটা ভালো হবে। স্টুডেন্টস যারা কম বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস নিতে চায়, তাদের জন্য এটা ভালো হবে। এখন আপনার বাজেট যদি 30,000 থেকে সামান্য একটু উপরে যায়, তাহলে ডিভাইস আছে IQ Neo 10R। এটা হ্যান্ডস অফ দ্য বেস্ট ডিভাইস। এটা বাজেট সামান্য বেশি, 30,499 টাকা, 30,500 টাকা, 500 টাকা বেশি। এই 500 টাকা বাজেট যদি আপনি বাড়াইতে পারেন, তাহলে আপনি কী কী পাচ্ছেন? এখানে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 144 হার্টজ, 45 নিটসের পিক ব্রাইটনেস। চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8S Gen 3, যেটা বিগত সমস্ত চিপসেট থেকে অনেক অনেক ভালো। র্যাম অপশন হিসেবে পাচ্ছেন 8 GB এবং 12 GB। স্টোরেজ অপশন হিসেবে পাচ্ছেন 128 GB এবং 256 GB। তবে এখানে স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে UFS 3.1 এর সাথে সাথে UFS 4.1ও পাচ্ছেন আপনি। রিয়ার ক্যামেরা হিসেবে ডুয়েল লেন্স পাবেন, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.8 এর সেন্সর, যেখানে OIS আছে, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারে 4K 30 এবং 60 fps এ।
সাথে একটা আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের f2.5, যেটা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারে 4K 30 এবং 60 fps এ। অর্থাৎ এখানে আপনি ফ্রন্ট এবং ব্যাক দুইটাই 4K 60 fps এ চাইলে ভিডিও করতে পারবেন। ব্যাটারি হিসেবে আছে 6400 mAh এর একটি ব্যাটারি এবং 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এখানে আছে। প্রাইসটা যদিও 30,000 থেকে সামান্য বেশি, 30,500 টাকা, কিন্তু প্রত্যেকটা প্যারামিটারেই অন্য সকল ডিভাইস থেকে এটা উপরের দিকে থাকবে। এখানে যদি আমরা ভালো দিকগুলো হিসেবে দেখি তাহলে বেস্ট পারফরমেন্স, এই যতগুলো ডিভাইস দেখলাম সবগুলোর ভিতরে বেস্ট পারফরমেন্স, কারণ স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স আপনি এই প্রসেসরটা থেকে পাবেন, সাথে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। আর যদি আমরা দুর্বল দিক হিসেবে বলা যায় যে স্লাইটলি এক্সপেন্সিভ, অর্থাৎ 30,000 বাজেটটাকে একটু ক্রস করে। এটা বেস্ট হবে যারা হার্ডকোর গেমার্সদের জন্য এটার উপরে কোনো ডিভাইসই নাই বর্তমানে। 30,000 বাজেটের আশেপাশে এর উপরে কোনো ডিভাইস দিতে পারে না। এরপরে ডিভাইসটা হিসেবে রাখা হয়েছে স্যামসাং গ্যালাক্সি M56। এটাও 30,000 টাকার উপরে বাজেটের একটি স্মার্টফোন, তবে এটিকে রাখা হয়েছে যারা স্যামসাংয়ের রিলায়েবল পারফরমেন্স চায়, স্টেবল ওএসটা চান তাদের জন্য। ডিসপ্লে হিসেবে আছে 6.74 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস, যেটা 120 হার্জের ডিসপ্লে। চিপসেট হিসেবে আছে Exynos 1480, যেটা একটা 4 ন্যানোমিটারের প্রসেসর। র্যাম অপশন এবং আছে একটাই 8GB, এবং স্টোরেজ অপশন হিসেবে আছে 128GB এবং 256GB, যেটা UFS 3.1। রিয়ার ক্যামেরা হিসেবে আছে ট্রিপল সেন্সর, প্রথমটা 50 মেগাপিক্সেলের f1.8, যেখানে ওআইএস আছে, যেটাতে আপনি সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবেন 4K 30 fps এ। সাথে আছে 8 মেগাপিক্সেলের f2.2 একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। সেলফি শুটার হিসেবে আছে 12 মেগাপিক্সেলের f2.2 এর একটা সেন্সর। ব্যাটারি হিসেবে আছে এখানে 5000 mAh এর একটা ব্যাটারি, যেটা বিলো স্ট্যান্ডার্ড, মানে একদম মিনিমাম, বেয়ার মিনিমাম 5000 mAh, এবং সাথে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, তবে এটা কিন্তু বক্সে ইনক্লুডেড না। ডিভাইসটাকে যদি সাম আপ করি তাহলে এখানে আমরা পাবো, ভালো দিক হিসেবে পাবো প্রিমিয়াম একটা অ্যামোলেড ডিসপ্লে স্যামসাংয়ের। আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় বেস্ট হয়। এর সাথে বেস্ট একটা ক্যামেরা সেটআপ, অর্থাৎ 50 মেগাপিক্সেলের মেন সেন্সর সহ একটা বেস্ট একটা ক্যামেরা সেটআপ এই বাজেটে। একটা ভালো চিপসেট আছে, মোটামুটি ভালো লেভেলের চিপসেট, এবং এক্সেলেন্ট সফটওয়্যার সাপোর্ট। স্যামসাং কিন্তু তাদের মিড বাজেটের 6 থেকে 7 বছর সফটওয়্যার সাপোর্ট দেয় বর্তমানে। তাহলে এটা যদি নেন তাহলে দীর্ঘদিন আপনি নিশ্চিন্ত থাকলেন সফটওয়্যার সাপোর্ট হিসেবে। যদি এখানে দুর্বল দিক হিসেবে বলি তাহলে কোনো স্টেরিও স্পিকার নাই, এটা খুবই বড় একটা ডিল ব্রেকার। এবং 3.5mm হেডফোন জ্যাক নাই, এটা এই বাজেটে কোনো ফোনেই নাই, এটা নাই। এটা কাদের জন্য ভালো হবে? যারা ক্যাজুয়াল ফটোগ্রাফি করেন এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা খুব ভালো চান, তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে। এখন এতগুলো ডিভাইস সাম আপ করার পর আমরা যদি দেখি যে পারফরমেন্স র্যাঙ্কিং করি, তাহলে সবার উপরে থাকবে IQ Neo 10R। এটা নো ডাউট এটা সব থেকে বেস্ট পারফরমেন্স দিবে। এরপরে থাকবে হচ্ছে যেই দুইটা ফোনে 7400 আলট্রা চিপসেট আছে সেই দুটো ফোন, অর্থাৎ আপনার IQ Z10X এবং হচ্ছে Realme P4X। নাম্বার 3-এ থাকবে স্যামসাং গ্যালাক্সি M56। এরপর যদি আমরা করি বেস্ট ক্যামেরা, এই বাজেটে বেস্ট ক্যামেরা কোনটা, তাহলে প্রথমেই থাকবে Motorola S60 Fusion, তারপর থাকবে স্যামসাং গ্যালাক্সি M56 এবং 3 নম্বরে IQ Neo 10R। যদি আমরা এরপরে ব্যাটারি র্যাঙ্কিং করি, ব্যাটারি ব্যাকআপ কোনটায় বেশি পাবো, তাহলে সর্বপ্রথম IQ Z11X, যেহেতু এখানে 7200 mAh এর ব্যাটারি আছে। এরপর যথাক্রমে Realme P4X এবং Redmi Note 15 Pro একই জায়গায় আছে, এরা হচ্ছে 7000 mAh এর ব্যাটারি দিচ্ছে এবং IQ Neo 10R দিচ্ছে 6400 mAh এর ব্যাটারি। ফাইনাল ভার্ডিক্ট হিসেবে বলা যায়, যদি আপনি ওভারঅল একটা বেস্ট ডিভাইস চান তাহলে হ্যান্ডস অফ IQ Neo 10R, যদি বাজেট সেই পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারেন। বেস্ট গেমিং, সেটাও IQ Neo 10R। বেস্ট ক্যামেরা Motorola S60 Fusion। বেস্ট ব্যাটারি IQ Z11X। যদি ভ্যালুর কথা চিন্তা করেন যে ওভারঅল ভ্যালু কে দিচ্ছে, তাহলে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M56, এবং ব্যালেন্স ডিভাইস হিসেবে চাইলে সেটা Redmi Note 15 Pro। যে ডিভাইসগুলো দেখলাম এর মধ্যে আপনি কোন ডিভাইসটি কিনতে চান আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।